এসএসসি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে তোমাদের বই দেখিয়ে শেষ করে দিচ্ছি। আজকের এই লেকচারে আমরা জীবনী শক্তি তোমাদের এসএসসি বায়োলজির 4র্থ অধ্যায় শেষ করব এবং আমি আশাবাদী তোমাদের এই লেকচারটি করার পর পরীক্ষাতে 100% সিকিউ, এমসিকিউ এবং এসকিউ কমন আসবেই। আর যারা জুনিয়র আছো এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এই বইয়ের একদম শুরুর দিকে কিছু টার্ম আমরা দেখতে পাবো, এটিপি, তারপরে এডিপি, এএমপি। আচ্ছা, এগুলো একটু রিডিং করবো আমরা, ঠিক আছে। এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা দেখো, এএমপি মানে কি? অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে তখন হবে অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এই যে ফসফেট যুক্ত হওয়ার যে ঘটনা, ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। আচ্ছা আচ্ছা, তাহলে এটিপি এর অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে একটা ফসফেট অণু যুক্ত হলে অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আবার কখনো কখনো অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা ফসফেট বিচ্ছিন্ন হয়ে যায়, হয়ে এডিপি হতে পারে, আবার এডিপি থেকে আরেকটা ফসফেট বিচ্ছিন্ন হয়ে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট হতে পারে। তাহলে বিচ্ছিন্ন হওয়ার যে ঘটনাটা, ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হওয়ার যে ঘটনাটা, তাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। কি বলা হচ্ছে? দেখো, ডিফসফোরাইলেশন। আচ্ছা, ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন এবং ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হওয়াকে ডিফসফোরাইলেশন বলা হচ্ছে। এবং এখানে একটা ইনফরমেশন আছে, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। এটা একটু মুখস্থ রাখবা যে প্রতি মোল এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে। তাহলে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল। আচ্ছা, একটু রিডিং পড়বা। আচ্ছা, খেয়াল করো, এই চ্যাপ্টারে দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে সালোক সংশ্লেষণ এবং আরেকটা অংশ হচ্ছে শ্বসন। তাহলে দুইটা পার্ট কিন্তু এই চ্যাপ্টারে, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সালোক সংশ্লেষণ ব্যাপারটা কি, বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয় আমরা বুঝবো। শ্বসন জিনিসটা কি, শ্বসনে কি উৎপন্ন হয়, বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয়, এই ব্যাপারটা আমরা বুঝলে এই চ্যাপ্টারের পড়া আমাদের শেষ। আমি ধরেই নিচ্ছি তুমি এই চ্যাপ্টারটা একবার হলে পড়েছো, আর না পড়ে থাকলেও আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সহজভাবে এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, এখানে একটা টার্ম লেখা আছে, খেয়াল করছো তোমরা, যে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় এটিপিকে। তাহলে এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা অথবা বায়োলজিক্যাল কয়েন বলা হয়? এটিপি মানে কি? এটিপি এর মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি এর মিনিং কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবা, এটিপি হচ্ছে কোষের ভিতরে শক্তি জমা রাখতে পারে এবং প্রয়োজন অনুসারে সেই শক্তিটা আবার সরবরাহ করতে পারে। এখানে লেখা আছে এটিপি শক্তি জমা রাখতে পারে এবং প্রয়োজন অনুসারে শক্তি ব্যয় করতে পারে। আর যেহেতু এটিপি শক্তি জমা রাখে বা প্রয়োজন অনুসারে শক্তি সরবরাহ করতে পারে, এজন্য এটিপিকে বলা হচ্ছে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। আর মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? যারা জানো তারা কমেন্ট করে জানাও। কারণ মাইটোকন্ড্রিয়ার সাথে এটিপি সংযুক্ত আছে, সম্পর্কিত। আচ্ছা, এখন ভাইয়া সালোক সংশ্লেষণ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। আমরা এদিকে আমরা তাকাবো না, আমরা এই বিক্রিয়ার দিকে তাকাবো। আর বিক্রিয়াটা কমপ্লিট করলে আমাদের সালোক সংশ্লেষণ শেষ হয়ে যাবে। সালোক সংশ্লেষণ জিনিসটা কি বা ফটোসিনথেসিস জিনিসটা কি? উদ্ভিদ বা গাছপালা, আপনারা সবাই জানেন যে গাছপালা তার নিজের খাদ্য নিজে তৈরি করে। আর গাছপালা কোন ধরনের খাবার তৈরি করে? গাছপালা হচ্ছে শর্করা জাতীয় খাবার তৈরি করে বা কার্বোহাইড্রেট। এই দেখো, শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট খাবার প্রস্তুত করে। উদ্ভিদ কিসের মধ্যে তারা এই শর্করা জাতীয় খাবারটা প্রস্তুত করে? উদ্ভিদ হচ্ছে প্লাস্টিডের মধ্যে বা ক্লোরোপ্লাস্টের মধ্যে তার খাবারটা তৈরি করে। আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ছি। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা কি আসলো? উদ্ভিদ যেই উপায়ে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। আর স্পেসিফিকভাবে যদি বলতে চাও, যে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকে দেখো, সালোক সংশ্লেষণের বিক্রিয়া হইতে হলে সূর্যের আলো লাগবে, সূর্যের আলোর ফুটন কণার প্রয়োজন আছে। এবং এই যে ক্লোরোফিলটা কোন জায়গায় থাকে আপনারা সবাই জানেন যারা দ্বিতীয় চ্যাপ্টার পড়েছেন, প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের মধ্যে এই ক্লোরোফিল থাকে। তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? সালোক সংশ্লেষণের বিক্রিয়ার জন্য আমাদের আলো প্রয়োজন,
সূর্যের আলো এবং ক্লোরোফিল প্রয়োজন। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন এই যে সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা এটা কিভাবে সংঘটিত হয় ভাইয়া, খেয়াল করো। এই যে ছয়নো কার্বন ডাই অক্সাইড দেখতেছো, এই কার্বন ডাই অক্সাইডটা আসে কোন জায়গা থেকে? কার্বন ডাই অক্সাইডটা আসে উদ্ভিদের, নর্মালি উদ্ভিদের পাতার মধ্যে সবুজ যে পাতাগুলো আছে ওগুলোর মধ্যে খাবারটা তৈরি হয়। আর এই কার্বন ডাই অক্সাইডটা আসে পরিবেশ থেকে। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন অক্সিজেন গ্রহণ করি, এবং শ্বাস যখন ত্যাগ করি তখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা তার ঠিক উল্টো। উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেয় তার পাতার মধ্যে বা দেহের মধ্যে, এবং অক্সিজেনটা পরবর্তীতে ছেড়ে দেয়। এই ব্যাপারটা আমরা একটু বুঝবো। এই যে কার্বন ডাই অক্সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা উদ্ভিদ তার পাতার মধ্যে নিবে পরিবেশ থেকে। আমরা যে কার্বন ডাই অক্সাইডটা নাক দিয়ে ছেড়ে দিই, এই সেই কার্বন ডাই অক্সাইড। এবং উদ্ভিদের যে মূলের মাধ্যমে বা উদ্ভিদ মাটির নিচ থেকে মূলের মাধ্যমে এই পানিটা নিবে। তাহলে কি হলো, পরিবেশ থেকে নিল কার্বন ডাই অক্সাইড এবং মাটির নিচ থেকে নিল পানি। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু পানি নেওয়ার ফলে কিসের সাহায্যে? সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা উপস্থিত থাকা ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি করলো? C6H12O6, তার মানে গ্লুকোজ তৈরি করলো। এই যে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। গ্লুকোজ এক ধরনের শর্করা। এই হচ্ছে উদ্ভিদের মেইন খাবার তৈরি হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি করলো। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এবং কিছু পানি উৎপন্ন করলো এবং কিছু অক্সিজেন উৎপন্ন করলো। তাহলে ভাইয়া প্রশ্ন আসতে পারে, আলটিমেট যে গোলটা সালোক সংশ্লেষণের প্রক্রিয়া সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার তৈরি করা, এটা এখানে তৈরি হয়ে গেল। তাহলে এই পানিটা এবং এই অক্সিজেনটার কাজ কি? তাহলে কিছু পানিও তৈরি করবে এবং কিছু অক্সিজেনও তৈরি করবে। এই পানিটা আপনারা সবাই জানেন, উদ্ভিদের যে গাছের পাতা, দেখে এখানে চিত্র আছে কিনা, হ্যাঁ, এই যে গাছের পাতা, এই গাছের পাতার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র বা পাতার যে ছিদ্রগুলো দিয়ে এই পানিটা বের হয়ে যাবে, যার ফলে পরিবেশ শীতল থাকবে। আর এই যে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাও সেম এই পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশের মধ্যে চলে আসবে। আর এই যে অক্সিজেনটা পরিবেশের মধ্যে চলে আসলো, এই অক্সিজেনটা আমরা পরবর্তীতে মানুষ এবং অন্যান্য প্রাণীরা গ্রহণ করব। ব্যাপারটা বুঝা গেছে? আবার বলতেছি, উদ্ভিদ বোরিং হয় না, একটু শোনো আমার কথা, তাহলে এখান থেকে আমাদের সব কিছুই পড়া লাগবে না, সব পড়া এখানে শেষ হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড নিল পরিবেশ থেকে, পানি নিল মাটির নিচ থেকে উদ্ভিদ। আর স্পেসিফিকভাবে যদি বলতে চাই, আমরা তো জাইলেম টিস্যু পড়ছি। জাইলেমের কাজ কি ছিল? জল পরিবহন করা। এই মাটির নিচ থেকে ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে পাতার মধ্যে এই পানিটা যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজটা তৈরি করছে, যেটা উদ্ভিদের খাবার। এখন এই গ্লুকোজটা পাতা থেকে পুরা শরীরের, পুরা গাছের পুরা সব অঙ্গের মধ্যে যেতে হবে। এজন্য এটা ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে, আপনারা সবাই জানেন ফ্লুয়েম হচ্ছে খাবার পরিবহন করে। এই খাবারটা ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে পুরা উদ্ভিদের দেহের মধ্যে পৌঁছে যাবে। এবং এই যে পানিটা তৈরি হলো, এই পানিটা পত্ররন্ধ্রের মাধ্যমে, এই গাছের পাতার মাধ্যমে বেরিয়ে আসবে এবং এটা পরিবেশ শীতল রাখবে। আর অক্সিজেনটাও পত্ররন্ধ্রের মাধ্যমে বেরিয়ে আসবে, যেটা আমরা গ্রহণ করব। তার মানে বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম এবং সেরা একটি বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। যেই বিক্রিয়াটা না হলে আমাদের অক্সিজেন তৈরি হবে না। অক্সিজেন তৈরি না হলে মানুষ অক্সিজেন গ্রহণ করতে পারবে না, যার ফলে মানুষ সহ অন্যান্য জীবগুলো বিলুপ্ত হয়ে যাবে, মারা যাবে। এবং এই পানিটা যদি পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে না আসে, তাহলে আমাদের পরিবেশ শীতল থাকবে না। যে এলাকায় গাছপালা যত বেশি, সেই এলাকা তত বেশি শীতল, তত বেশি ঠান্ডা। খেয়াল করছো তোমরা? যে এলাকায় দেখবা গাছপালা বেশি, সেই এলাকা তত বেশি শীতল, কারণ পত্ররন্ধ্র দিয়ে কী করে এই পানিটা পরিবেশের মধ্যে চলে আসে। আচ্ছা, এখন এই যে ব্যাপারটা ব্যাখ্যা করলাম, এই সবগুলা কথা তোমরা এখানে লেখা দেখতে পাবা। যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলা কি? ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাই অক্সাইড, এগুলা আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নয়। এই বিক্রিয়াটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, আমি যেগুলো ব্যাখ্যা করে দিছি ওগুলাই। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে যে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। আচ্ছা, পাতার মেসোফিল টিস্যু, এই যে পাতা তোমরা একটা দেখতে পাচ্ছ,
এই পাতার একদম উপরের লেয়ারে ঠিক নিচেই মেসোফিল টিস্যু অবস্থান করে এবং এই মেসোফিল টিস্যুর ভিতরে হচ্ছে প্লাস্টিড অবস্থান করে। আর প্লাস্টিডের মধ্যেই স্পেসিফিকলি যদি বলতে চাও যে প্লাস্টিডের মধ্যে খাবারটা তৈরি হয় বা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা ঘটে। আচ্ছা, এগুলো একটু লেখা আছে, আমি যেগুলো বলছি এগুলো একটু পড়বা। এই ইনফরমেশনটা একটু মুখস্থ করে রাখবা যে বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং পানিতে 0.3% কার্বন ডাইঅক্সাইড রয়েছে। তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ থেকে বেশি। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পানিতে বেশি বায়ুর চাইতে, এজন্য পানিতে বেশি সালোক সংশ্লেষণ হবে স্থলের তুলনায়। এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার আসে যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন? তাহলে উত্তর কি হবে? কারণ পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, যার ফলে বেশি বেশি সালোক সংশ্লেষণের বিক্রিয়া পানিতে বেশি হবে। যে অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। তাহলে উপজাত দ্রব্য কোনগুলো? এই বিক্রিয়াটা একটু খেয়াল করো। এই যে লাস্টে অক্সিজেন এবং পানি, এটা হচ্ছে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। এমসিকিউতে আসে এবং তোমাদের সময় আসবে যে নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য? তাহলে পানি এবং অক্সিজেন। তোমরা এটা মুখস্থ করার প্রয়োজন নাই। বিক্রিয়ার একদম লাস্টের দিকে যে দুইটা উৎপাদ পাবা, অক্সিজেন এবং পানি, এগুলাই হচ্ছে বাই প্রোডাক্ট। আচ্ছা, একটু পড়বা যে এখানে পানি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। আসো আমরা এখন সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা ব্যাখ্যা করব যে অ্যাকচুয়ালি কিভাবে খাবারটা অ্যাকচুয়ালি তৈরি হয় বা সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা আসলে কি। সালোক সংশ্লেষণ একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। আচ্ছা, এই ইনফরমেশন একটু মনে রাখবো। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করছে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে দুইটা পর্যায়ে ভাগ করছে, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক অন্ধকার পর্যায়। এই দুই পর্যায়ের সমন্বয়ে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে ভাই আমরা কি পড়ব? আলোক নির্ভর ইন্টারমিডিয়েটে যখন তোমরা যাবা তখন সালোক সংশ্লেষণের প্রতিটা পর্যায়ে নিয়ে বড় বড় চক্র আছে, কিন্তু এসএসসি পর্যায়ে একদম সিম্পলি লেখা, এগুলো বিস্তারিত ব্যাখ্যাও নাই। তাই এজন্য মানে পুরোপুরি ক্লিয়ার হওয়া যায় না এসএসসির বইটা পড়ে। এইচএসসি থেকে তোমরা বুঝতে পারবা যে সালোক সংশ্লেষণের প্রতিটা C3 চক্র আলাদা পাবা, C4 চক্র আলাদা পাবা, আর এখানে অনেক জিনিসগুলো মুখস্থ করে তোমাদেরকে যেতে হবে। আচ্ছা, আলোক নির্ভর পর্যায়ে যেখানে আলোর প্রয়োজন পড়ে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এখানে কি কি ঘটনা ঘটে খেয়াল করো। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপি, এইচ এবং H+ উৎপন্ন হয়। তাহলে এই ইনফরমেশনটা একটু মুখস্থ করে রাখবা শেষ মুহূর্তে। এই ইনফরমেশনটা যে আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরি হয়, NADPH প্লাস H+ তৈরি হয়, মনে থাকবে তো ইনশাল্লাহ? ওকে। আর NADPH এর মিনিংটা কি? বিজড়িত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, একটু মুখস্থ রাখবা। ওকে, আসো। আচ্ছা, ক্লোরোফিল অণু, এখান থেকে কি পড়বা? দেখো, আপনারা সবাই জানেন যে এডিপি এর সাথে একটা ফসফেট অণু যুক্ত হয়ে এটিপি গঠন করে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম এডিপি এর সাথে একটা ফসফেট অণু যুক্ত হয়ে এটিপি গঠন করে, এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। এবং এই ধাপে আরেকটা ঘটনা ঘটে আলোক নির্ভর পর্যায়ে, পানির ভাঙ্গন ঘটে, পানি ভেঙে যায়। দেখো, আচ্ছা, এই ব্যাপারটা একটু দেখবা যে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করে, আর এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। অর্থাৎ আলোর সাহায্যে পানি ভেঙে অক্সিজেনটা তৈরি করে, হাইড্রোজেন প্লাস তৈরি করে এবং ইলেকট্রনটা তৈরি করে, এটাকেই বলা হয় পানি ফটোলাইসিস। বারবার পরীক্ষাতে আসে, ক নম্বরে আসে, খ নম্বরেও আসে। তোমরা একটু সুন্দর করে একটু ভালোভাবে পড়ে যাবা যে পানির ফটোলাইসিসটা কি। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানিটা ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন প্লাস এবং ইলেকট্রনটা তৈরি হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ফটোলাইসিস। আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটনা ঘটে? একটু রিডিং পড়বা তোমরা। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি ঘটনা ঘটে? আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায়ের কয়েকটা ধাপ আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে কয়েকটা ধাপ আছে। এই যে শর্করা তৈরির কয়েকটা ধাপ আছে, C3 চক্র, তারপর হচ্ছে C4 চক্র, এবং আরেকটা আছে এখানে
অথবা উল্লেখ নাই। আচ্ছা কেম চক্র, আচ্ছা দেখি এখানে থাকার তো কথা। এই তো এখানে আছে যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা গতিপথ আছে। কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা গতিপথ, একটা হচ্ছে C3 চক্র, একটা হচ্ছে C4 চক্র, আর আরেকটা হচ্ছে ক্যাম চক্র, ক্র্যাসোলিয়ান অ্যাসিড মেটাবলিজম। আচ্ছা ক্র্যাসোলিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা একটু মুখস্থ রাখবা কেমন, এটার পূর্ণরূপ পরীক্ষাতে আসতে পারে। আর কেলভিন চক্র মানে C3 চক্র, আর হেচ ও স্ল্যাক চক্র মানে C4 চক্র। কার্বন ডাইঅক্সাইড বিজারণের এই 3টা গতিপথ। আচ্ছা এখন এখান থেকে কি পড়বো ভাইয়া, কেলভিন চক্র বা C3 গতিপথ। বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করেছেন, এজন্য ওনার নাম অনুসারে কেলভিন চক্র বা C3 চক্র বলা হচ্ছে। এখন C3 চক্র কেন বলা হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। একদম মুখস্থ। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এজন্য C3 চক্রকে, এই কেলভিন চক্রকে বলা হয় C3 চক্র। আচ্ছা আর হেচ ও স্ল্যাক চক্রকে বলা হয় C4 চক্র, কারণ এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ইন্টারমিডিয়েটে যখন তোমরা যাবা তখন এই C3 এবং C4 চক্রের ডিটেলস ব্যাখ্যা পাবা। এখানে একটু মুখস্থ রাখতে হবে যে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, পরীক্ষাতে আসবেই, এবং C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাও পরীক্ষাতে আসবেই। এখন মনে রাখবা যে কোন কোন উদ্ভিদের মধ্যে C3 হয় এবং কোন কোন উদ্ভিদের মধ্যে C4 হয়। আমরা শুধু মনে রাখবো C4 উদ্ভিদ কোনগুলা, তাহলে আমাদের পড়া শেষ। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য গাছ জাতীয় উদ্ভিদ, মুথা গাছ, নটে গাছ বা অ্যামারেন্থাস ইত্যাদি উদ্ভিদের C4 পরিচালিত হয়। অর্থাৎ C4 সংগঠিত হয় শুধুমাত্র এই উদ্ভিদগুলা, যেগুলা ভুট্টা, আখ, অন্যান্য গাছ জাতীয় উদ্ভিদ, মুথা গাছ, নটে গাছ, ইংরেজিটাও বলতে পারে অ্যামারেন্থাস, এগুলোর মধ্যে C4টা সংগঠিত হয়। আর C3 বাকি যত গাছ বা উদাহরণ পাবা সবগুলোই হচ্ছে C3। আম, জাম, কাঁঠাল সব উদ্ভিদের মধ্যেই C3 চক্র সংগঠিত হয় ম্যাক্সিমাম। আর এগুলোর মধ্যে হচ্ছে C4 চক্র। তোমরা C4 চক্রটা মনে রাখবা, বাকিগুলো হচ্ছে C3। MCQতে এটা আসবেই, আমি বলে দিলাম। বোর্ড এই চ্যাপ্টারের অনেকগুলো কোয়েশ্চেন এই পৃষ্ঠা থেকে আসে, এবং তোমাদের আপকামিং SSC পরীক্ষা, স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সব পরীক্ষাতে এই পৃষ্ঠা থেকে আসবে। কি আসবে পরীক্ষাতে, C3 এর প্রথম স্থায়ী পদার্থ কি, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 এর স্থায়ী পদার্থ কি, 4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং উদাহরণ। এতটুকু পড়লে আমাদের পড়া শেষ। আচ্ছা তোমরা একটু নিজে পড়বা যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। তোমরা সবাই জানো ক্লোরোফিল না থাকলে তো সালোক সংশ্লেষণের বিক্রিয়াই হবে না, এটা আমরা পড়া শেষ অলরেডি। তারপর আলোর ভূমিকা, আলো না থাকলে কি সালোক সংশ্লেষণ, আলো না থাকলে কি সালোক সংশ্লেষণের বিক্রিয়া হবে। আচ্ছা তারপর একটু পড়বা সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, একটু পড়াশোনা করবা। আচ্ছা এখানে কিছু ইনফরমেশন আছে, এই দেখো আলোক বর্ণালী লাল, নীল, কমলা, বেগুনি, লাল, নীল, কমলা, বেগুনি অংশটুকুতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। আচ্ছা একটু টেকনিক দিয়ে দিই তোমাদেরকে, এই 4টা রঙের নাম মনে রাখার জন্য। বেনিকলা, বেনিকলা, বেগুনি, নীল, কমলা, লাল, এই 4টা আলোক বর্ণালীর অংশটুকুতে সালোক সংশ্লেষণ ভালো হয়। আর সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। MCQতে আসবে এখান থেকে যে সালোক সংশ্লেষণ ভালো হয় কোনগুলাতে, বেনিকলার মধ্যে, বাকিগুলাতে ভালো হয় না সালোক সংশ্লেষণ। আর সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে এটা পরীক্ষাতে আসবে এই রেঞ্জটা, যে সালোক সংশ্লেষণ কোন আলোতে ভালো হয়। 400 ন্যানোমিটার থেকে 480 এবং 680 ন্যানোমিটার। একদম মুখস্থ রাখবে, এটা পরীক্ষাতে আগেও আসছে, এখন আবার আসবে, যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের ভূমিকা, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক। কোন কোন প্রভাবক একটু মনে রাখবা, যে বাহ্যিক কিছু প্রভাবক আছে সালোক সংশ্লেষণের, বাহ্যিক কিছু প্রভাবক, আলো, কার্বন ডাইঅক্সাইড, একটু পড়বা, এগুলো অলরেডি পড়া শেষ। তাপমাত্রা,
তাপমাত্রা দায়ী, হ্যাঁ তাপমাত্রা একটু পড়াশোনা আছে যে বাহ্যিক প্রভাবগুলোর মধ্যে তাপমাত্রা, কোন তাপমাত্রার মধ্যে সালোক সংশ্লেষণ ভালো হয়। আচ্ছা এই দেখো 22°C থেকে 35°C পর্যন্ত সালোক সংশ্লেষণের সালোক সংশ্লেষণটা ভালো হয়, 22 থেকে 35°C পর্যন্ত। আর তাপমাত্রা যদি 22°C এর কম অথবা এই 35°C এর বেশি হয়ে যায় তখন সালোক সংশ্লেষণের হার কমে যায় বা গতি কমে যায়। তাহলে এটা মুখস্থ রাখবা যে 22 থেকে 35-এর ভিতরে সালোক সংশ্লেষণের গতি ভালো হয়, কমে গেলে বা উপরে চলে গেলে গতি কমে যায়। তারপর পানি পড়বা, অক্সিজেন, খনিজ লবণ, এগুলো হচ্ছে বাহ্যিক প্রবাহ। অভ্যন্তরীণ কিছু প্রবাহক আছে সালোক সংশ্লেষণের, যেমন ক্লোরোফিল অভ্যন্তরীণ। পাতার বয়স ও সংখ্যা, হ্যাঁ পাতার সংখ্যা যত বেশি হবে সালোক সংশ্লেষণ তত বেশি হবে, কমন সেন্স কাটাও, পাতা যত বেশি হবে সালোক সংশ্লেষণ তত বেশি হবে। হ্যাঁ শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। আচ্ছা জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা কিন্তু আগেই যখন বিক্রিয়া পড়াইয়া দিছি তখন একদম ব্যাখ্যা করে দিছি। সালোক সংশ্লেষণের বিক্রিয়া যদি না ঘটে তাহলে অক্সিজেন তৈরি হবে না, আর অক্সিজেন তৈরি না হলে মানুষ সহ প্রাণীকুল সব কিছু একদম মারা যাবে। তাহলে সালোক সংশ্লেষণ এমন একটা বিক্রিয়া, উদ্ভিদও আমাদের উপর নির্ভরশীল, কারণ যদি আমরা অক্সিজেন না দিই, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড না দিই তাহলে তারা সালোক সংশ্লেষণের বিক্রিয়া করতে পারবে না। আর সালোক সংশ্লেষণের বিক্রিয়া যদি না হয় তাহলে অক্সিজেনটা তৈরি হবে না, আর অক্সিজেনটা যদি না তৈরি হয় তাহলে আমরা সবাই প্রত্যেকেই অক্সিজেনের অভাবে মারা যাব। তাহলে প্রাণী এবং উদ্ভিদকুল অতপ্রুতভাবে সালোক সংশ্লেষণটা দায়ী এবং প্রত্যেকের জন্যই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা অপরিহার্য। যে কথাগুলো বলছি এগুলো লেখা আছে, একটু তোমরা রিডিং পড়বা, কেমন? মুখস্থ করার প্রয়োজন নেই, বানায় লিখতে পারবা। এরই মাধ্যমে কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। আমরা সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা শেষ করলাম, আমরা পরবর্তী ধাপ শ্বসনে চলে আসলাম বা রেসপিরেশন। তো শ্বসন জিনিসটা আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমাদের এসএসসি জীববিজ্ঞানের 4র্থ অধ্যায়ের 2টা পার্ট, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। শ্বসন সিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে, আমি বলে দিলাম। তাই তোমাদেরকে শ্বসনটা একটু ভালোভাবে পারতে হবে সিকিউ এবং এমসিকিউ এর ভালোভাবে আনসার করার জন্য। আচ্ছা শুরুতেই একটা ব্যাপার খেয়াল করো, শ্বসন জিনিসটা কি আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করি, একদম সংজ্ঞা টঙ্গা এগুলো না গেলাম, সহজে বোঝানোর চেষ্টা করি। আমরা যখন সালোক সংশ্লেষণ পড়ি তখন সালোক সংশ্লেষণে এই গ্লুকোজটা তৈরি হয়েছিল, তোমাদের মনে আছে কিনা না? এই গ্লুকোজটা C6H12O6, এই গ্লুকোজটা তৈরি হয়েছে। এখন শ্বসনে কি হবে, এই গ্লুকোজটা ভেঙে যাবে, এই গ্লুকোজটা ভেঙে এই শক্তিটা তৈরি করবে। শক্তি মানে কি জানো? 38 অণু এটিপি তৈরি করবে। আপনারা সবাই জানেন এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা শক্তি জমা রাখে। তাহলে মনে রাখবা যে এই গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি, এই ঘটনাটাকে বলা হচ্ছে শ্বসন। কারণ যদি গ্লুকোজটা না ভেঙে এটিপি তৈরি না হয় তাহলে কোষের ভিতরে শক্তি উৎপন্ন হবে না। আর সাধারণত এখনো গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি তৈরি হয়। দেখো এখানে লেখা আছে, সবাত শ্বসন প্রক্রিয়া এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, দেখো এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তারপর 6 অণু পানি, তারপর এখানে 6 অণু পানি উৎপন্ন হয়েছে, আর 38 অণু এটিপি উৎপন্ন হয়েছে, 38 অণু এটিপি। এইচএসসির বইয়ে গেলে দেখতে পাবা 36 অণু এটিপি উৎপন্ন হয়েছে, এখানে 2 অণু এটিপি বে আছে, বাট এসএসসির বইয়ে লেখা আছে 38 অণু এটিপি, তোমরা 38 অণুটাই পড়বা। আচ্ছা স্যার এইটা কি সবাত শ্বসন জিনিসটা কি? শ্বসন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সবাত শ্বসন আর আরেকটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যেই শ্বসন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে সবাত শ্বসন, অথবা যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে তাকে বলা হচ্ছে সবাত শ্বসন, আর যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না তাকে বলা হচ্ছে অবাত শ্বসন। আচ্ছা তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদেরকে এই বিক্রিয়াটা মনে রাখতে হবে যে শ্বসনের বিক্রিয়াটা কি, গ্লুকোজটা ভেঙে জারিত হয়ে বিভিন্ন এনজাইমের সহায়তায়। এখন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে বিভিন্ন এনজাইমের কথা বলছে, আমাকে কেউ আনসার করো যে সবচেয়ে বেশি এনজাইম কোষের কোন অঙ্গাণুতে পাওয়া যায়?
মাইটোকন্ড্রিয়ার ভিতরে না, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এবং আপনারা সবাই জানেন মাইটোকন্ড্রিয়ার যে অক্সিজোম আছে, ক্রিস্টির গায়ে যে সবিন্ত গোলাকার দানাদার বস্তু পড়ছিলাম না, এই অক্সিজমের মধ্যে এনজাইম থাকে, আর এই এনজাইমগুলাই কি হয়, এই শ্বসনের বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। আচ্ছা, যার ফলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে বেশিরভাগ বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে বেশিরভাগ এটিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হয়, আর এটিপি উৎপন্ন মাইটোকন্ড্রিয়ার ভিতরে বেশি হওয়ার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ সেল এবং অলসো এটিপি রিপ্রোডাকশন। আচ্ছা, অবাত শোষণটা কি? অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি, অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন পড়ে না, অক্সিজেনের অনুপস্থিতি যে শোষণ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে অবাত শোষণ। আচ্ছা, এই ব্যাপারটা একটু মনে রাখবা, অবাত শোষণে যেহেতু অক্সিজেনের প্রয়োজন পড়ে না, একটু খেয়াল করো, অবাত শোষণে কিন্তু দেখো অক্সিজেনের প্রয়োজন পড়ছে, গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করছে। কিন্তু এই যে অবাত শোষণের মধ্যে এই অক্সিজেনটা প্রয়োজন পড়ে নাই, গ্লুকোজ এনজাইমের সাহায্যে সরাসরি বিক্রিয়া হয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করছে। কি তৈরি করছে? ইথাইল অ্যালকোহল তৈরি করছে, ইথাইল অ্যালকোহল তৈরি করছে। আচ্ছা, ইথাইল অ্যালকোহল তারপর ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, অবাত শোষণে কি তৈরি হয়? অবাত শোষণে গ্লুকোজটা জারিত হয়, ইথাইল অ্যালকোহল, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড, আর কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে অবাত শোষণ বলা হয়। তাহলে অবাত শোষণের কী উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি, 56 কিলোজুল পার মোল। এখান থেকে একটু মনে রাখবা এই শক্তির পরিমাণটা কত অবাত শোষণে, 686 কিলোজুল পার মোল, আর অবাত শোষণে হচ্ছে 56 কিলোজুল পার মোল। এমসিকিউতে আসবেই। আর এই ব্যাপারটা এখানে একটু ব্যাখ্যা করে দিয়েছে। আচ্ছা, এখন খেয়াল করো, অবাত শোষণ একটা জটিল প্রক্রিয়া, এটা সাধারণত 4টা ধাপে সম্পন্ন হয়। এই যে তোমাদের বইয়ে যে একটা বক্স পাবা, এই যে বক্সটা, এই বক্সটা পড়ে যাওয়া তোমাদের জন্য একদম বাধ্যতামূলক ফরজ। অফলাইন ক্লাস হলে আমি একদম বোর্ডে লিখে লিখে বুঝাই দিতাম, বাট এই যে টেবিলটা, এই টেবিলটা একদম মুখস্থ করে যাবে। একটু সংক্ষেপে যদি আমি আলোচনা করি, এই যে 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, ক্রেবস চক্র, আর আরেকটা ধাপ আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি বলতেছি এটা কেন না, এখানে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এবং ক্রেবস চক্র, এই পর্যায়গুলায় কোন ধাপে কত এটিপি তৈরি হয় এটা জানা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তোমাদেরকে আর্তিশনুর এই হিসাবটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এটা তোমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু পড়ি। দেখো, গ্লাইকোলাইসিস ধাপে কি ঘটনা ঘটে? গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত শোষণের এক এবং অভিন্ন ধাপ। এই প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে, এই দেখো এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে গ্লাইকোলাইসিসে কি ঘটনা ঘটে? এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3। এইটা পরীক্ষাতে আসে, তোমরা মনে রাখবা 343, আমি এভাবে মনে রাখতাম। তাহলে এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটাও পরীক্ষাতে আসে এমসিকিউতে। আচ্ছা, এই ধাপে 4 অণু এটিপি, এর মাঝে 2 অণু খরচ হয়ে যায়, আর 2 অণু NADH+H+ উৎপন্ন হয়। তাহলে কি কি ঘটনা ঘটে গ্লাইকোলাইসিসে? এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, আর 4 অণু এটিপি, তার মধ্যে 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NADH+H+ উৎপন্ন হয়। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম। অ্যাসিটাইল কোএনজাইমে কি ঘটনা ঘটে? যে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমে বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করে এবং এক অণু NADH+ তৈরি করে। আচ্ছা, একটু রিডিং পড়বা যে কী ব্যাপারগুলো তৈরি হয়। গ্লাইকোলাইসিসটা প্রতি অণু পাইরুভিক অ্যাসিডটা ভেঙে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করে, ওকে, এবং NADH+H+ উৎপন্ন করে। আচ্ছা, আর ক্রেবস চক্রে সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়, 38 অণু এটিপি। আচ্ছা, একটু রিডিং করবা যে ক্রেবস চক্রে 38 অণু এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, আমরা সরাসরি বক্স থেকেই পড়ে ফেলি। দেখো, গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকোলাইসিসে কী কী উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু NADH+H+ উৎপন্ন হয়। এগুলো কীভাবে উৎপন্ন হয় আমরা অফলাইন ক্লাসে ডিটেলস ব্যাখ্যা করি, যেহেতু আমরা বই দাগিয়ে দিতেছি এই জন্য আমি দীর্ঘ আলোচনা করতেছি না, আমি ধরেই নিচ্ছি তোমরা এগুলো একবার পড়েছো।
আর 4 অণু এটিপি উৎপন্ন করে। তো 4 অণু এটিপির মধ্যে কিন্তু 2 অণু লস আছে। ব্যয়িত শক্তি দেখো এখানে লেখা আছে, 2 অণু লস আছে। তার মানে 2 অণু NADH+ H+ উৎপন্ন হয়। এখন একটু পড়াশোনার আছে, দেখো এক অণু NADH+ H+ মানে হচ্ছে 3 অণু এটিপি, আর এক অণু FADH2 মানে হচ্ছে 2 অণু এটিপি, এবং এক অণু জিটিপি মানে হচ্ছে এক অণু এটিপি। এটা একদম মুখস্থ রাখবা, সরাসরি এমসিকিউতে আসে, আর এই হিসাবের জন্য তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এক অণু NADH+ মানে হচ্ছে 3 অণু এটিপি, এক অণু FADH2 মানে 2 অণু মুখস্থ করবা, আর এক অণু জিটিপি মানে হচ্ছে এক অণু এটিপি। এখন এটা মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে আমি দিতে পারি। দেখো টেকনিকটা হচ্ছে এক অণু NADH2 মানে হচ্ছে 3 অণু এটিপি। মনে রাখবা যে এন যে শব্দটা, এন যে ওয়ার্ডটা আমরা লিখছি, এন যে লেটারটা আমরা লিখছি, এন এর মধ্যে টান আছে কয়টা? একটা, দুইটা, তিনটা আছে, এজন্য 3 অণু এটিপি। আচ্ছা, এটা আমি আবিষ্কার করলাম, কেমন? আর এফ এর মধ্যে কয়টা টান আছে? এফ এর মধ্যে এই যে এফ লিখতে গেলে একটা, দুইটা টান আছে, এই জন্য 2 অণু এটিপি। আশা করি আর বলবা না। আর এখনো জিটিপি সমান এখনো এটিপি। এখন আমরা হিসাবটা করি। গ্লাইকোলাইসিসে 2 অণু NAD মানে এখনো মানে তো 3, তাহলে 3 2 6 অণু এটিপি, আর 4 অণুর মধ্যে 2 অণু লস আছে, এজন্য 6 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিসে, আর 2 অণু এটিপি, তার মানে 8 অণু এটিপি উৎপন্ন হইল গ্লাইকোলাইসিস। তারপর অ্যাসিটাইল কোএনজাইমে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম উৎপন্ন হয়, 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর 2 অণু NADH2, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, 2 অণু NADH2 উৎপন্ন হয়। আর 2 অণু NADH2 মানে কি? 6 অণু এটিপি। আমরা এটিপির হিসাব করতেছি শুধু, 6 অণু এটিপি। তাহলে অ্যাসিটাইল কোএনজাইমে আরো 6 অণু এটিপি পেলাম, এখানে 8 পেলাম, এখানে 6 পেলাম। ওকে, তারপর ক্রেবস চক্র, সবচেয়ে বেশি এটিপি যেখানে উৎপন্ন হয়। আচ্ছা, ক্রেবস চক্রে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, তারপর 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি উৎপন্ন করে। তাহলে দেখো 6 অণু NADH2, তাহলে 6 অণু NADH2 মানে কত? 1 অণু NADH2 সমান 3 অণু, তাহলে 3 × 6, 3 × 6 মানে 18 এটিপি। ওকে, 18 এটিপি। 2 অণু FADH2 সমান 4 এটিপি, আর 2 অণু জিটিপি সমান 2 এটিপি, তাহলে 18 4 22 আর 2 24 অণু এটিপি উৎপন্ন হলো। তাহলে ক্রেবস চক্রে মোট টোটাল কত এটিপি উৎপন্ন হলো? 24 অণু। এই চারটা আমি বলবো একদম মুখস্থ করে যাও, যে গ্লাইকোলাইসিসে কি কি উৎপন্ন হয়, এবং এটা না দিলেও চলবে, এটা তোমাদের ব্যয়িত বস্তু না দিলেও চলবে, নিট উৎপাদনটা আর কি, কত অণু এটিপি উৎপন্ন হলো এইটার হিসাবটা লিখবা, যে গ্লাইকোলাইসিসে 8 অণু এটিপি, অ্যাসিটাইল কোএনজাইমে 6 অণু এটিপি, ক্রেবস চক্রে টোটাল 24 অণু এটিপি। তাহলে এখানে পেলাম 24, এখানে 36, আর এখানে আরো 8 38, টোটাল এই 38 অণু এটিপির হিসাব আমরা পেয়ে গেলাম। এটা পরীক্ষাতে আসবে, এবং এই হিসাবটা তোমরা একটু ভালোভাবে এই চারটা একটু মুখস্থ করে চলে যাও, তাহলে 38 অণু এটিপির হিসাবটা তোমরা খুব ভালোভাবেই দিতে পারবা, কেমন? আচ্ছা, এগুলো একটু পড়বা, এগুলো একটু রিডিং পড়বা, যে অবাধ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা। শ্বসনের কিছু প্রভাবক আছে, এগুলো একটু পড়াশোনা করতে হবে। শ্বসনের প্রক্রিয়ার কিছু প্রভাবক, যেমন বাহ্যিক প্রভাবক, তাপমাত্রা। আমরা যেভাবে সালোক সংশ্লেষণে পড়েছিলাম, যে তাপমাত্রা হচ্ছে যদি 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে, তাহলে সালোক সংশ্লেষণ ভালো হয়। সেমভাবে শ্বসনের জন্য ভালো তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কেমন? এটা মনে রাখতে হবে। তারপর বাহ্যিক প্রভাব, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। অভ্যন্তরীণ প্রভাব কোনগুলো একটু দেখো, এগুলো একটু পড়বা। তারপর শ্বসনের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব আবার এখান থেকে পড়া লাগবে নাকি? শ্বসনের গুরুত্বের কোনো শেষ আছে নাকি? প্রত্যেকটা জিনিসের গুরুত্ব কি? অপরিসীম। এই আমরা বাংলা পরীক্ষায় কি লিখি? উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, সেমভাবে শ্বসনের গুরুত্ব অপরিসীম। বাট এইভাবে দিলে হবে না, যুক্তি দেখাইতে হবে যে শ্বসনের বিক্রিয়া যদি না হয় তাহলে এটিপি তৈরি হবে না, এটিপি না তৈরি হলে কোষ কি হবে না? কোষের শক্তি পাবে না, শক্তি উৎপন্ন হবে না। বুঝতে পেরেছ? আর কোষ যদি শক্তি উৎপন্ন না করে তাহলে কোষ কি ভালোভাবে কাজ করবে? কোষ মারা যাবে না? কোষ মারা যাবে। আচ্ছা,
তো এগুলো একটু পড়বা, এখানে কি কি গুরুত্ব আছে একটু পড়বা। আচ্ছা, যারা এই চ্যাপ্টারটি আমার সাথে সম্পূর্ণ কমপ্লিট করছো তারা এই দুইটা প্রশ্নের আনসার করো। কমেন্ট বক্সে অবশ্যই তুমি কোন স্কুলে পড়ো এবং এই দুইটা প্রশ্নের আনসার করবা, যে তুমি কোন স্কুলে পড়ো, কোন স্কুল এর স্টুডেন্ট তুমি, এবং এই দুইটা প্রশ্নের আনসার করো। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে নির্গত হয় কোনটি? মানে উপজাত মানে বাই প্রোডাক্ট আমরা বলছিলাম না, সালোক সংশ্লেষণ বাই প্রোডাক্ট যে দুইটা বিক্রিয়া শেষে, তোমরা এটা উত্তর দিবা। আর শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, গ্লাইকোলাইসিস মানে প্রথম সবাত এবং অবাত শ্বসনের এক অভিন্ন ধাপ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? আচ্ছা, একটু আগে কিন্তু আমরা চার্ট পড়ছি, চার্টের মধ্যে দেখছি গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি, গ্লাইকোলাইসিসে কত অণু তোমরা কমেন্টে জানাও, আমি উত্তর বলে দিচ্ছি 8 অণু এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত মনে থাকবে আশা করি। আর এটার উত্তর তোমরা নিজেরা জানাও। এখন তোমাদের কাজ হচ্ছে সিকিউ প্রশ্ন সলভ করা এবং সকল এমসিকিউ ক ও ইত্যাদি সলভ করা। এর মাধ্যমে কিন্তু আমাদের 4 নম্বর অধ্যায় সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এবং এর বাইরে থেকে আমি কথা দিলাম একটা প্রশ্নও আসবে না। তোমরা যারা যেভাবে আমি বইটা দাগিয়ে দিছি এবং যা যা পড়ার কথা বলেছি তা যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো, অনায়াসে পরীক্ষাতে 100% মার্ক তোমরা নিশ্চিত করে আসতে পারবে। এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের ভালো রেজাল্টের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবে, যাতে তোমাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারি, আরও ভালো ক্লাস দিতে পারি। আর আমাদের ক্লাসগুলো সবার সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে প্রত্যেকেই তোমরা উপকৃত হতে পারো। তোমাদের জন্যই আমরা, আর আমাদের জন্য তোমরা। কেমন? ভালো থাকবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।